ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা ডক্টর ইউনূস সহ। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না, ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সব কিছুর থেকে দায়মুক্ত। এই বিবৃতি যেটা এসেছে এবং তার আগে কিছু মন্তব্য, এইটুকু কিন্তু আমাদের জ্ঞান এই ডিপ স্টেট সম্পর্কে। আমরা তো আর তাদের সাথে কথা বলিনি, আমরা জানিও না তারা কারা। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক নাম ধাম আসে, এগুলি কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা জানি না, কিন্তু আসল তথ্য তো আসিফ মাহমুদ জানেন, কারণ তারা তো এটা শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা ডক্টর ইউনূস সহ। তাহলে ওনারা কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? ডক্টর ইউনূসও বলেছেন, ওনাকে তো তাহলে জিজ্ঞেস করা উচিত। রিজওয়ানা হাসানের নাম উনি বললেন, বা ধরেন আসিফ নজরুল ভাই আছেন, তারাও কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? নাকি সরকারের মধ্যেই ডিপ স্টেটের লোক ছিল, তারা আলাদা এরা আলাদা? মানে দেখেন কত ধরনের প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে ডিপ স্টেট নাকি বলেছিল যে বিএনপির অনেকের নামে তো মামলা আছে, তাহলে সেই মামলায় সাজা হয়ে যাবে, হয়ে গেলে তার নির্বাচন করতে পারছে না, তাহলে 2029 পর্যন্ত থাকো। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। সেই বিষয়টি আছে। আর আওয়ামী লীগের বিষয়ে দেখেন, আদালতের আওয়ামী লীগের বিষয়ে তাদের একটি প্রস্তাব ছিল, যেটি বলেছিল আসিফ মাহমুদ ছিল প্রস্তাব, যে আওয়ামী লীগের যারা মামলা আছে সেই বিষয়ে তাদেরকে ছাড় দেওয়ার একটি বিষয়ে কথা আছে। মানে কাউকে রাজি হননি, মানে কাউকে ছাড় দেবে, কাউকে দেবে না, কাউকে ঢুকাবে, কাউকে ঢুকাবে না, ব্যাপারটা এরকম না। তার মানে কি আমাদের বিচার ব্যবস্থা ডিপ স্টেটের কথা শুনে? তাহলে এই উকিল সাহেবদের কি দরকার, তাই না? আমরা জানবো যে কে ডিপ স্টেট, আমরা তার কাছে গিয়ে ধর্ণা দিব, তারপরে তারা ডিসাইড করে দেবেন রায় কি হবে, তারপরে হবে। ব্যাপারটা কি এরকম? আমার তো মনে হয় যে ডিপ স্টেট কি এইটা সুমতো বলে না, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে জানতে চায়। আমি তো জানি না রাজ্জাকি ভাই, এটা তো শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাওয়া হয়, চায় না তো কোর্ট আমাদের কাছে, জানতে চাইছে, মানে আসেন আপনি বলেন। শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাইতেন আদালত, তাহলে ভালো হইতো, কারণ এটা তো আদালতেরও সম্মানহানি। কারণ বলা হচ্ছে যে আদালতের রায় কি হবে না হবে ওনারা ঠিক করে দিবেন, এবং তার ভিতরে দিয়ে নির্বাচনে কে আসবে আসবে না সেটা ঠিক হবে। দেখেন একটা ষড়যন্ত্র তত্ত্ব, মানে তত্ত্ব। তারপরে কি হলো? তারপরে বলল ডিপ স্টেটের সাথে তারা কথা বলেছেন। তাহলে তারা ডিপ স্টেটকে চিনেন, তারা কি এখন কথা বলা বন্ধ রেখেছেন? আমাদেরকে কি ওনারা নিশ্চিন্ত করতে পারবেন যে তারা এখনো কথা বলছেন না? আচ্ছা, তারপর একটা প্রশ্ন আছে, ডিপ স্টেট তাদের কথায় রাজি হলো না, তাহলে যারা ক্ষমতা এসেছে তারা রাজি হয়েছে? উনি কি সেটাই বলতে চাচ্ছেন? তো তাদেরকে তো ডিপ স্টেট আসতেই দিতে চায় নাই। তো যাদেরকে আসতে দিতে চাইলো না, এরা রাজি হলো না বলেই ওরা চলে আসলেন। ব্যাপারটা কি এরকম? জনগণ তো ডিপ স্টেটের কথা জানতো না, তাহলে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, ভোটেই সরকার এসেছে। দেখেন এই কথাটার মধ্য দিয়ে কতগুলি জায়গা ছোট হয়েছে। আদালত ছোট হয়েছে, সংবিধান ছোট হয়েছে, রাষ্ট্র ছোট হয়েছে। গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন, এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে। এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না। এত দেশপ্রেমিক আপনারা মানেন নাই, আপনারা শোনেন নাই তাদের, সেটা বলেন না, আমরা তো ওইটাই বলতেছি। ওইটাই তো আমরা জানতে চাই যে প্রস্তাবগুলি কি ছিল। তাহলে তো আমরা বুঝতাম, সেই প্রস্তাবগুলি হতে দেখলে আমরা বুঝতাম যে আরে এইটা তো ওদের ইচ্ছা। দেখেন নাম বলে না, প্রস্তাব বলে না, তাদেরকে দেখিয়েও দেয় না, আবার তাদের কথা শুনেও নাই, আবার তাদের ইচ্ছা মতো সবকিছু হতেও দিয়েছে, আবার এখন তাদের বিরুদ্ধে অভিযোগও করে। কারণ কি এগুলোর? আবার তারা হত্যাকারী, কিন্তু তাদের প্রস্তাব বলে না। আবার হত্যার বিচারও চায়, কিন্তু তাদের নাম বলে না। কিন্তু আবার তারা দেখেন অভিযুক্ত করেছে, ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আপনি যদি একজন সাধারণ ছাত্র হতেন আর আপনাকে খালি প্রশ্ন করতাম যে এই কথার অর্থটা শুধু বলেন, আপনি পারতেন? পারতেন না, আমিও পারতাম না, রাজ্জাক ভাবে পারতো না। এটা ওনারাই শুধু পারবেন, কারণ ওনারা তো অটো পাস। ওনারা অটো পাস অ্যালাউ করেছেন এই দেশে, পরীক্ষা ছাড়া পাস করে যায়। তো যারা পরীক্ষা ছাড়া পাস করতে দেয় তারা আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে দেয় না। মানে তাদের সমস্ত কাজের মধ্যে স্ববিরোধিতা। তারা কি করেছিলেন? সমস্ত আন্দোলনকারী দলগুলিকে বলছিলেন যে এটা লীগ, রিকশা লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, এই লীগ, যখন আন্দোলন হলেই বলে।
তারপরে এক পর্যায়ে তাদের প্রেস সচিব বলতে শুরু করলেন, জানেন কতগুলি ব্লকেড হয়েছে, কতগুলি আন্দোলন হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মানে হাজারের উপরে তারা বলেছিলেন সংখ্যাটা, যে এতগুলি নাকি আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই 1100 লীগ, 1000 লীগ, 1000 পার্টি, আলাদা আলাদা দলবল, তারা প্রতিবাদ করেছিল। তো এদের না কোনো সমর্থন নাই? যাদের সমর্থন নাই তারা 1000 বার এসে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। তাদের কথাবার্তার না কোনো আগামাথা নাই। এই গাছের শিকড় কোন দিকে আর এই গাছের মাথা কোন দিকে, এটা বোঝা খুবই কঠিন। এরা এক লতা, এরা যে বৃক্ষে স্বার্থ সেই বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে। এই জন্য এরা বিএনপির কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নেয়নি। এরপর তারা জামাতের কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নিয়েছে। এই জন্য বিএনপি এখন ভালো না, জামাত এখন ভালো। জামাত ধরেন যদি ক্ষমতা চলে যাইতো, তখন তারা ডিপ স্টেটের নাম বলতেন আমাদেরকে ডিপ স্টেট এটা বলেছিল। এখনো বলে না, তখনও বলতো না, তখন আরো চুপ করে থাকতো। কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় তারা উপদেষ্টা ছিলেন না, তখন তারা চুপ করেছিলেন কেন? তখন ডিপ স্টেটের নাম ফাঁস করেন নাই কেন? কেন বলেন নাই? ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না। ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সব কিছুর থেকে দায়মুক্ত। ওনারা মনের যা ইচ্ছা তাই করেছেন, তাই করবেন, ভবিষ্যতেও তাই করবেন। ওনারা নতুন দিন এনেছেন, নতুন বন্দোবস্ত এনেছেন, কিন্তু নতুন বন্দোবস্তের প্যাকেট খুললে দেখি ভিতর থেকে ওই একই পচা মাছ বেরোয় আসে। তাহলে আর লাভ কি? তাহলে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কি লাভ হলো? একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই প্রশ্ন দাঁড়িয়ে যায় না, এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ভবিষ্যতের সকল প্রতিবাদকে, সকল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ কেন ন্যায়ের পক্ষে দাঁড়াবে যদি এইটাই হয় অবস্থা? ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি দেখে যে সেই আন্দোলনের ফলাফল কিছু মানুষ নিচ্ছেন, কিছু মানুষ এমপি হয়েছেন, কিছু মানুষ মন্ত্রী হবেন, কিছু মানুষ বিরোধী দলের নেতা হবেন, কেউ বলবে আমরা পক্ষে, কেউ বলবে আমরা বিপক্ষে, আর দূরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে ডিপ স্টেট গোফ আছে কিনা জানি না, গোফ থাকলে তা দেয়, কিংবা ধরেন টাক আছে কিনা জানি না, তাহলে হয়তো টাকে হাত বুলায়, কিংবা ধরেন দাড়ি আছে কিনা জানি না, তাহলে হয়তো দাড়ি ওই যে মুচড়ায়, কিংবা ধরেন ক্লিন শেভ কিনা জানি না, ডাবল আফটার শেভ লাগিয়ে ঘুরে। উই ডোন্ট নো দেয়ার ফেসেস অ্যান্ড দে আর স্টিল হাইডিং দ্য ট্রুথ। অ্যান্ড হাইডিং দ্য ট্রুথ, সত্যকে গোপন করে তারা কি বলে? সত্যকে গোপন করে তারা বলে যে আমরা এইখানে সত্যের পক্ষে এসে দাঁড়িয়েছি, ন্যায়ের পক্ষে এসে দাঁড়িয়েছি। এই যে সব বিরোধিতা, এই সব বিরোধিতা আমাদের ভবিষ্যতের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। আমার আর রাজ্জাকি ভাইয়ের কত? আপনার 79 না, আমার কত? তবে আমি আমার মনে করেন 78। এখন আমরা 79-78 বছর বয়সী, ধর আমাদের জীবনে কয়দিন আছে? কিন্তু তাদের জীবনে আমি একজনকে জিজ্ঞেস করি, রাজ্জাকির ভাইয়ের বয়স এত হয়নি, 79 হয়নি। হ্যাঁ, আমরা এটা ঠাট্টা করি একজনের সাথে। তবে একটা কথা আমি বলি তুষারের ইয়েতে, এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া উচিত। আমাদের সামনে তো দিন নাই, যে তাদের সামনে আমরা দিন আছে। দেখছি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যতদিন ছিল ব্যাপক আন্দোলন হয়েছে, বিভিন্ন দাবি দেওয়া কিন্তু সবসময় লোক আসছে, 150-200 আন্দোলনে কোনো সন্দেহ নাই। আসিফ মাহমুদ সাহেব যদি এইটাও ক্লিয়ার করতো, কারণ কোনো ইন্ডিভিজুয়ালরা কিন্তু আন্দোলন করে না, কোনো না কোনো ব্যানারের ছত্রছায়ায়, এটা পলিটিক্যাল হোক কিংবা একটা অর্গানাইজেশন হোক, আন্দোলন কিন্তু চলছিল। তাহলে এই যে ডিপ স্টেটের কথা বলতেছে 29 সাল পর্যন্ত থাকতে পারতো, তাতে রাজি না হওয়ার কারণে এই আন্দোলনগুলো ছিল কিনা, এবং সেই আন্দোলন কিন্তু আজকে নাই। আজকে যে এই সরকার, নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকার আসার পর আমরা ওই আন্দোলন কোনোটা দেখতেছি না, এখন পর্যন্ত দেখতেছি না। এবং এমন অনেকগুলো কথা হচ্ছে যেটা তখন পার পাওয়া যেত না। যেমন ধরুন, একজন দায়িত্বশীল মন্ত্রী বলছে তেলের কোনো সংকট নেই, অথচ পাম্পে 200-250 করে গাড়ি লাইন দেওয়া, একটা জায়গায় আসেন। আবার কোনো মন্ত্রী বলছেন যে তেলের অভাবে কি গাড়ি বন্ধ রয়েছে কিনা। আপনার ঢাকা শহরে গাড়ি, আমি তেল নিয়ে একটু পরে কথা বলতে চাই। না, আমি পার্টিকুলার তেলটা আনলাম না, আমি আনলাম না কোনটা, আমি আন্দোলনের কথাটা বলছি। তা আন্দোলনে যে তখন এতগুলো আন্দোলন হইল, আজকে আসিফ মাহমুদ এটা ক্লিয়ার করুক যে আমরা এই শর্তে রাজি হই নাই বিধায় ওই আন্দোলনগুলো হয়েছিল এবং আমাদেরকে ডিস্টার্ব করতে ছিল, আমরা থাকতে পারি নাই।
এখন যারা আসছেন তারা ওইগুলো মেনে আসছেন কিনা এই কথাগুলো ক্লিয়ার হইতে হবে। তো আমি আগেও বলছি, এখনো বলছি, জনগণের সাথে প্রতারণা করেন না কেউই, জনগণকে ধোঁকা দিবেন না। সুতরাং এই আসিফ মাহমুদের কাছ থেকে ক্লিয়ার হইয়া বলতে হবে যে হ্যাঁ আমরা এই করি নেই বলে আমাদেরকে চলে যেতে হয়েছে, এখন যারা আসছে তারা শর্ত মেনে আসে, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। মানে দেশে বিদেশে কারা এই এটা আমাদের জানা দরকার। সেটি আসলে পরিষ্কার করা উচিত।